আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে। জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। রাজধানীর বেশিরভাগ পাম্পে নেই মজুদ, বন্ধ তেল সরবরাহ। দুপুরে ডিপো থেকে লরি এলে মিলবে স্বস্তি। নির্দিষ্ট সময়েও দেখা মেলেনি ট্যাগ অফিসারদের। আগের বছরের চেয়ে সড়কে এবার দুর্ঘটনা কমেছে দাবি মন্ত্রীর। 274 নয়, মৃত্যু হয়েছে 170 জনের। বাসের নির্ধারিত ভাড়া সম্পর্কে জানেন না যাত্রীরা। মধ্যপ্রাচ্য যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ালেও থামেনি আগ্রাসন, পাল্টা হামলা। শিগগিরই অভিযান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, জানালেন ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গতকালকে সন্ধ্যা থেকেই একের পর এক খারাপ খবর আসতে শুরু করেছে। প্রথমে আমরা জেনেছিলাম সুনামগঞ্জের 4 জন যুবক মারা গেছেন, এরপরে সেটি রাত্রে আমরা জানতে পারি যে 6 জন যুবক মারা গেছেন। আজ সকালে আমরা জেনেছি যে সুনামগঞ্জের 6 জন নয়, টোটাল 10 জন যুবক মারা গেছেন। কিন্তু এখন আমরা যতটুকু খবর পেয়েছি যে এই সংখ্যাটা 10 জন থেকে আরো বাড়তে পারে। এখন এই সুনামগঞ্জের পুরো জেলায় আসলে শোকে স্তব্ধ, শুধু 10টা পরিবার নয়, পুরো জেলায় শোকে স্তব্ধ। কারণ সুনামগঞ্জের মানুষদের মধ্যে, তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার, অবৈধভাবে বিদেশ যাওয়ার, বিশেষ করে উন্নত দেশে যাওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায়। তো তাদের মধ্যেও অনেকটা চাপা ক্ষোভ বিরাজ করছে, কারণ দালালরা যেই কথা বলে তাদের বিদেশ নেয়, যেই কথা বলে প্রতিশ্রুতি নিয়ে নেয়, সেই প্রতিশ্রুতি মতো তারা কাজ করে না। ঠিক এমনটি ঘটেছে এই জগন্নাথপুর উপজেলার ইস্কই জয় শেখের সাথে। তাকে বড় একটি নৌকায় করে গেইমে দেওয়ার কথা বলে ছোট একটি রাবারের নৌকায় করে তাকে গেইমে তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই বাড়িতে এসেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ। তো তারা খোঁজ খবর নিচ্ছেন, যেহেতু মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছে, তার আশা একেবারেই কম। তারপরও পরিবার আশাবাদী যে শেষবারের মতো অন্তত একটিবার তাদের প্রিয়জনের মুখটা দেখতে চান। সোহান, আপনাকে অনেক ধন্যবাদ। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজে খাবারের সংকট ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, মৃত কাউকে কাউকে জাহাজ থেকে ফেলে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রাধিকার জীবিতদের সুস্থ করে গ্রিস সরকারের সহায়তায় দেশে ফেরানো। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মানব পাচারকারীদের একটা চক্র এই ধরনের কাজ করছে। এদের শেকড় খুঁজে বের করতে চায় সরকার। যারা সবসময় এই বিভিন্ন দেশে নাগরিকদের। ঠিকই বলেছেন। জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রতিটি পাম্পে একজন করে ট্র্যাক কর্মকর্তা দেওয়া হবে, যারা মনিটরিং করবেন যে পাম্প থেকে কোনো ধরনের অনিয়ম করে কেউ অতিরিক্ত তেল নিচ্ছে কিনা, কিংবা পাম্পে যে তেলের মজুদ সেটি কি পরিমাণ আছে সেই অনুযায়ী সরবরাহ হচ্ছে কিনা। তবে আমরা সকাল থেকেই আছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান মেঘনা ফিলিং স্টেশন, যেটি পরিবাগে অবস্থিত। এখানে তেলের মজুদ নিয়ে কোনো সংকট নেই, সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। তবে ওই যে ট্যাগ অফিসার বা একজন সরকারি কর্মকর্তা থাকার কথা, যিনি মনিটরিং করবেন সার্বিক ব্যবস্থাপনা, তাকে আমরা দেখতে পাইনি। এর আগের যখন আমরা সংযুক্ত হয়েছিলাম আগের খবরে 10টার পর তখনই আমরা জানিয়েছিলাম, আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম পাম্পটির ম্যানেজারের সঙ্গে। তিনি আমাদেরকে এড়িয়ে গেছেন, ক্যামেরার সামনেই তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তিনি আমাদেরকে ক্যামেরার আড়ালে যেটি জানাচ্ছিলেন যে তিনি এ বিষয়ে এখনো পুরোপুরি অবহিত নয়। তো এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় যেই প্রয়োজনীয়তা থেকে এই ট্যাগ অফিসার নিয়োগের কথাটি এসেছে বা সিদ্ধান্তটি এসেছে মন্ত্রণালয় থেকে, সেই প্রয়োজনটি, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মাঝে মাঝেই সিরিয়াল ভঙ্গ করে কেউ ফাঁক ফোকর দিয়ে লাইনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ বা দাবি করছেন অতিরিক্ত তেলের জন্য। এ ধরনের সংকটগুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়া সরকারি কিংবা জরুরি সেবার সাথে যারা জড়িত তারা ভিন্নভাবে এসেই তেল নিতে পারছে, অর্থাৎ আলাদা লাইনে তারা তেল নিতে পারছে। পরিবাগের এই পাম্পটিতে আমরা দেখছি যে পরিবাগ থেকে শাহবাগ পর্যন্ত ছাড়িয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি, এবং এখানে কিন্তু এখনও যারা যানবাহন নিয়ে আসছেন তাদের প্রত্যেকেরই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় অপেক্ষা করে তারপরে জ্বালানি তেল নিতে হচ্ছে। তারা বলছেন এটি একটি ভোগান্তির তৈরি করছে। তবে এই পাম্পটিতে জ্বালানি তেলের কোনো একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ের সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এই মন্তব্য করেছেন। বিআরটি এর তথ্য অনুযায়ী ঈদ যাত্রায় দুর্ঘটনা নিহতদের প্রচারিত সংখ্যাও সঠিক নয় বলে
দাবি করেছেন মন্ত্রী। বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন শেখ রবিউল আলম। বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না, শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিড সহ বিভিন্ন অনিয়ম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসেবে ঈদ যাত্রার 11 দিনের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর 187 জনের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের সবাইকে নিয়ে আমরা একটা মূল্যায়ন মিটিং করলাম। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। হামলা পাল্টা হামলায় দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানের বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ইরানও সমানতালে জবাব দিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরানের খুজিস্তানে আরও একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে রাজধানী তেহরানে। বুশেহর প্রদেশে হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, বন্দর আব্বাস। জবাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কুয়েত বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার, রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় একটি রাডার সেন্টার, বেন গুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ইরানে অভিযান স্বল্পমেয়াদী, শিগগিরই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দ্য বেনি শো পডকাস্টে ভ্যান্স দাবি করেছেন, বেশিরভাগ সামরিক লক্ষ্যই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, মোটের ওপর আমাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। বলা যায় সব টার্গেটই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট এই অভিযান আরও কিছুদিন চালিয়ে যাচ্ছেন, এটা নিশ্চিতে যে একবার অভিযান বন্ধের পর যাতে দীর্ঘদিন আর প্রয়োজন না হয়। তারা এখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের সেটা রুখতে হবে। চলতি মাসে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। ইসরায়েলি হামলার ভয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু গেড়েই বসবাস শুরু করেছেন। অনেকে আবার স্কুল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুঁজেছেন ঠাঁই।